কিনা। এখনো বোধহয় সবাই ওই গ্রাফ পেপারের মধ্যে প্লটিংটা করে, কিন্তু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেহেতু এক্সেল এ প্লটিং গুলো ঢুকেছে, সেই জন্য যতগুলোতে রেলিভেন্ট হবে আমি প্রত্যেকটাতে এক্সেল এর ওই গ্রাফের প্লটিংটা দেখিয়ে যাব। এবং ইউটিউবে যে ভিডিও গুলো আছে সেখানেও সেইগুলো পুরো করা আছে, মানে একেবারে ডেটা দিয়ে পুরো ক্যালকুলেশন দিয়ে করা আছে। সেকেন্ড যেটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে, সেটা হচ্ছে কি পোলারিমেট্রি। পোলারিমেট্রি কিন্তু স্টেট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে নেই, ওটা আগে না সরি স্টেট ইউনিভার্সিটিতে বোধহয় পোলারিমেট্রি নেই। যাই হোক, আছে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আমি টাচ করব। যেটা স্টেট ইউনিভার্সিটিতে আছে এই সেমিস্টারে সেটা হচ্ছে গিয়ে পোটেনশিওমেট্রি, যেটা অলরেডি আমরা থার্ড সেমিস্টারে কভার করে এসেছি। আমার ইচ্ছে আছে সেটা আরেকবার দরকার হলে রিক্যাপিচুলেট করে দেবো। আর নন ইনস্ট্রুমেন্টাল পার্টের মধ্যে ফেনল ওয়াটার ফেজ ডায়াগ্রামটা আছে, এটা দুটো ইউনিভার্সিটিতে এই সেমিস্টারই ফোর্থ সেমিস্টারেই আছে। এছাড়া পার্টিশন কোএফিশিয়েন্ট আছে, ডিটারমিনেশন অফ পিএইচ বাই কালার ম্যাচিং আছে, এই দুটো স্টেট ইউনিভার্সিটি অন্য সেমিস্টারে করছে। আর এই সেমিস্টারে স্টেট ইউনিভার্সিটি যেটা করছে সেটা হচ্ছে সলিউবিলিটি, যেটা আমরা অলরেডি করে এসেছি, তো দরকার হলে সেটাও আরেকবার আমরা একটু রিক্যাপিচুলেট করে নেব। এর মধ্যে ডিটারমিনেশন অফ পিএইচ বাই কালার ম্যাচিংটা আমি খুব একটা আপাতত ডিসকাস করব না আজকে। আমি বোধহয় একেবারেই এই নন ইনস্ট্রুমেন্টাল পার্টে খুব ঢুকবো। আমি পিএইচ মেট্রি আর ফেনল যেহেতু এই দুটো কমন দুটো ইউনিভার্সিটির জন্য এই দুটোই আজকে টার্গেট করেছি, কিন্তু নেক্সট দিনও যখন করব প্রথমে আমি ডিটারমিনেশন অফ পিএইচ বাই কালার ম্যাচিংটা করব না, তার কারণ সিক্স সেমিস্টারে আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সেখানে এটা আবার স্পেকট্রোফটোমেট্রিক্যালি করতে বলা হয়েছে। সেখানে শর্মিলাদি যখন বলবে তার সাথে এটা একসাথে আমরা আলোচনা করে নেব। সেই জন্য আমি আজকে শুরু করব পিএইচ মেট্রি দিয়ে, তারপরে ফেনল ওয়াটারে যাওয়ার ইচ্ছে আছে। যেহেতু পিএইচ মেট্রিতে আমি অ্যাকচুয়ালি 3টে এক্সপেরিমেন্ট কভার করছি, তারপর ফেনল ওয়াটারে যাচ্ছি, এবং এই পুরো পার্টটাতে একটা বড় এক্সেল এর জায়গা আছে। সেই জন্য আমি জানি না এরপরে আর খুব একটা কিছু এগোতে পারবো কিনা, অথচ এটা দিয়ে শুরু করা যাক। এই এক্সপেরিমেন্ট গুলো তো আমরা বহু বছর ধরে করেছি, নিজেরা যখন এমএসসি তে পড়েছি, বিএসসি তে পড়েছি তখনও করেছি, প্লাস করাতে গিয়েও করছি, প্লাস অনেকে হয়তো রিসার্চের সময়ও ইউজ করেছে পিএইচ মিটার। তো সেই জন্য খুব বেশি ডিটেলসে আমি যাব না, অত বেশি ডিটেলসে যাওয়ার কেন আমার বোধহয় নেই। প্রথমে যেটা দিয়ে শুরু করি, পিএইচ মেট্রিক টাইট্রেশন, মোনোবেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড এবং ট্রাইবেসিক অ্যাসিড তিনটেরই আলাদা আলাদা করে আমরা রেকর্ড করে ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি। লিঙ্কগুলো আমরা শেয়ার করে দেবো পিসিটিএফ গ্রুপে, তো সেই জন্য এগুলো নিয়ে সমস্যা নেই। এবার আসা যাক একটু পিএইচ মিটার যন্ত্রটা কেমন দেখতে। গত বছর মার্চের পর থেকে তার যন্ত্রগুলোকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, সেই জন্য একবার ছবিতে একটু দেখে নেওয়া যাক। সিস্ট্রনিক্সেরই এই মডেলটা। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের পিএইচ মিটার, এটা তার ফ্রন্ট প্যানেলটা একটু কাছ থেকে, আর এটা তার ব্যাক প্যানেলটা। এবার আমি দুটো ভিডিও দেখবো। একটা হচ্ছে গিয়ে এই কম্বাইন্ড ইলেকট্রোড যেটা আমাদের লাগে পিএইচ মিটারে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলা যেতে পারে। আর দুই হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন কি করে করবো আমরা পিএইচ মিটারে। প্রথমে একটা ছোট্ট ভিডিও, যেরকম শর্মিলাদি বলেছে ইউটিউব থেকে নেওয়া, সেরকম ইউটিউব থেকে নেওয়া একটা ভিডিওই দেখাচ্ছি। আমরা এখানে কম্বাইন্ড ইলেকট্রোডের মধ্যে প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কি ভেতরের পার্টটা, ইনসাইডে ভেতরে একটা টিউব আছে, আর তার সাথে একটা ফিউজড আছে, একটা বাল্ব, গ্লাস বাল্ব। এখন অবশ্য প্লাস্টিকেরও নানান ধরনের মেটেরিয়ালের হয়, কিন্তু এটা মোটামুটি গ্লাস বাল্ব হিসেবেই আমরা এটাকে ডিসকাস করতে অভ্যস্ত। এটা হচ্ছে কি পিএইচ সিলেক্টিভ বা পিএইচ সেন্সিটিভ বলা যেতে পারে, এবং এর মধ্যে 0.1 মোলার HCl ভরা আছে। যদিও আজকালকার অনেক ইলেকট্রোডে KCl বলা থাকে ইন বাফার সলিউশন, তো আমরা যখন যেটা ইউজ করতাম এতদিন ধরে, যেভাবে আমরা ভাবতাম সেটাই নিয়ে ডিসকাস করছি। ধরে নিচ্ছি 0.1 মোলার HCl রয়েছে, আর ভেতরে রয়েছে সিলভার ক্লোরাইডের যে ওয়্যারটা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট মেনটেন করার জন্য, এবং বাইরে রয়েছে আউটসাইডে আরেকটা টিউব, যে টিউবটার মধ্যে রেফারেন্স ইলেকট্রোডটা রয়েছে। এই পার্টিকুলার ভিডিওটাতে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে সিলভার ক্লোরাইড দেখানো হয়েছে, কিন্তু আমরা সিলভার ক্লোরাইডের বদলে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড নিয়ে মেইনলি ভাবনা চিন্তা বা ক্যালকুলেশন গুলো এখনো করি। আর এটাকে এই ইনার টিউবটার সাথে এরকম একটা ক্যাপের সাহায্যে অ্যাটাচ করা আছে, এবং এই আউটার টিউবটার মধ্যে স্যাচুরেটেড পটাশিয়াম ক্লোরাইড সলিউশন থাকে, এবং এই যে ভেতরে যে রেফারেন্সটা এবং বাইরের যে ভেতরে রেফারেন্স না বলা হচ্ছে, বাইরের যে রেফারেন্স ইলেকট্রোডটা এবং ইনসাইডে যে সিলভার ক্লোরাইডের সিস্টেমটা আছে, এই দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেটাই হচ্ছে কি মেজার অফ পিএইচ। এইভাবে আমরা এটাকে ভাবতে পারি। আর নেক্সট আসা যেতে পারে ক্যালিব্রেশনটা কিভাবে করব। ক্যালিব্রেশন মেইনলি আমরা পিএইচ মিটারের দুভাবে করি, বা দুটো জিনিস দিয়ে করি বলা উচিত। একটা হচ্ছে গিয়ে বাফার সলিউশন অফ pH 7, সেটা দিয়ে প্রথমে আমরা ক্যালিব্রেট করব পিএইচ মিটারটাকে।
আর তারপরে বাফার সলিউশন অফ pH 4 এটা ইউজ করবো। তো প্রথমে আমরা বিকারে কি করে বাফার সলিউশন বানিয়েছি সেটা নিয়ে তো আর খুব বোধহয় ডিসকাস করার জায়গা নেই, তবু একবার বলে নিচ্ছি। আজকাল তো আমরা বাফার ক্যাপসুল খুব ভালোভাবেই পেতে পারি। তো pH 7 এর যে বাফার ক্যাপসুল সেটার ভেতরে যে পাউডারটা আছে সেটাকে 100 মিলিলিটার জলে ডিজলভ করে নিয়ে তার মধ্যে কম্বাইন্ড ইলেকট্রোডটাকে ডিপ করে নিয়ে আমরা pH মিটারটাকে ক্যালিব্রেট করি। প্রথমে যখন আমরা pH 7 এর রেসপেক্টে ক্যালিব্রেট করছি তখন ফ্রন্ট প্যানেলে যে ক্যালিব্রেটেড বা স্ট্যান্ডার্ডাইজ বা ক্যাল লেখা নবটা আছে এটা ইউজ করে ক্যালিব্রেট করি। একবার এটা দিয়ে ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পরে, মোটামুটি 7 সেট হয়ে যাওয়ার পরে, তারপর আমরা বাফারটা চেঞ্জ করি। চেঞ্জ করে বাফার 4 এর আরেকটা সলিউশন নেই। বাফার 4 এর রেসপেক্টে যখন আমরা ক্যালিব্রেশনটা করছি, এখানে বাফার 7টা দেখানো হয়েছে প্রথমে, বাফার 7টা দিয়ে ক্যালিব্রেশন হয়ে গেল। নেক্সট বাফার 4 এর এগেইনস্টে যখন আমরা ক্যালিব্রেশন করি তখন আর এই স্ট্যান্ডার্ডাইজ বা ক্যালিব্রেশন বা ক্যালের নবটা ইউজ করি না। একটু আগে আমি যেটা ছবিতে দেখাচ্ছিলাম, ব্যাক প্যানেলে একটা স্লোপ বলে একটা জায়গা আছে, এই দিকটার মধ্যে বাফার সলিউশনটা রয়েছে, ইলেকট্রোডটা ডিপ করা আছে, বাফার 4 এর মধ্যে নিয়েছি pH 4 এর মধ্যে। তারপর পেছন দিকে যে ওই স্লোপ বলে জায়গাটা আছে সেটাকে স্ক্রুড্রাইভার দিয়ে অল্প ঘুরিয়ে ঘুরিয়ে আমরা 4 pH এ নিয়ে আসি। এই হচ্ছে কি আমাদের মোটামুটি ক্যালিব্রেশনের জায়গাটা। নেক্সট যেটা, এটা আমাদের মাঝে মাঝেই হয়ে যায় থাকে, হয়তো অনেকদিন ধরে আমরা কাজ করিনি pH মিটার নিয়ে, ইলেকট্রোডটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে একটু ফ্লাকচুয়েট করছে। তখন আমার অন্তত একটা এক্সপিরিয়েন্স আছে যে পরীক্ষার ঠিক আগের দিন ক্যালিব্রেট করতে গিয়ে দেখলাম ভীষণ ফ্লাকচুয়েট করছে, অনেক কিছু টেস্ট করলাম, অনেক কিছু করলাম, কিচ্ছু হলো না। তারপরে ভেতরে যখন স্যাচুরেটেড পটাশিয়াম ক্লোরাইড সলিউশনটাকে সামাও, সেটা হয়তো জল টেনে নিয়েছিল বা কিছু একটা হয়েছিল, চেঞ্জ করে আবার ফ্রেশলি পটাশিয়াম ক্লোরাইড স্যাচুরেটেড সলিউশন অ্যাড করলাম, তখন দেখলাম ভীষণ ভালো স্টেডি একটা রিডিং আসতে শুরু করলো। আর এখানে যে ছবিটা আছে সেখানে দেখিয়েছে যে এটা যদি ইভাপোরেট করে যায় বা কমে যায় তাহলে রিডিংটা খুব একটা ভালো পাওয়া যাবে না, সাফিসিয়েন্টলি যাতে আমরা ভেতরে যে সলিউশনটা আছে স্যাচুরেটেড পটাশিয়াম ক্লোরাইডের সেটা রাখি। এইটাই আর কি, আমরা কাজ করতে গিয়ে সবসময় দেখি, তো জাস্ট একবার একটু মনে করে নেওয়া। আর এছাড়া তো আমরা জানি আমাদের সেলটা কিভাবে আমরা লিখছি, রাইট হ্যান্ড সাইডে গ্লাস ইলেকট্রোডটা থাকছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডটা থাকছে। আর গ্লাস ইলেকট্রোডটা গ্লাস ইকুয়াল টু E0 গ্লাস প্লাস RT/F ln অ্যাক্টিভিটি অফ H+, এগুলো তো আমাদের জানাই আছে। এখান থেকে নাস্ট ইকুয়েশনটা পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে pH এর উপর ডিপেন্ড করছে পোটেনশিয়ালটা। আর এটা হচ্ছে কি ইন জেনারেল প্রসিডিওরটা মোটামুটি আমাদের সবারই মনে আছে। প্রথমত তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটা বুলেটে যেটা ভরি সেটাকে অক্সালিক অ্যাসিডের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজ করে নিই। N/2 সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা এখানে কাজ করি নর্মালি। তার একটা কারণ হচ্ছে গিয়ে আমরা নর্মালি চেষ্টা করি যেটা দিয়ে টাইট্রেন্ট আমাদের সেটাকে একটু কনসেন্ট্রেটেড রাখার জন্য, যাতে ভলিউম এফেক্টটা বা ভলিউম এরারটা বা ডাইলিউশন এরারটা অ্যাভয়েড করা যায়। ডাইলিউশন এফেক্টটাকে কমানোর জন্য, হ্যাঁ, ওটাকে যাতে অ্যাভয়েড করতে পারি এফেক্টটাকে, সেই জন্য N/2 সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা বুলেটে নিচ্ছি। আর যে অ্যাসিডটাকে আমরা টাইট্রেট করতে চাইছি pH মেট্রিক্যালি সেটা 10 cc নেব। প্রথমত আমরা একটু মোনোবেসিক অ্যাসিড দিয়ে দেখি, N/20 অ্যাসিটিক অ্যাসিড নেব, তারপর ডাইবেসিক অ্যাসিডের জন্য অক্সালিক অ্যাসিডে যাব, তারপরে ফসফরিক অ্যাসিডের জন্য ফসফরিক অ্যাসিডটা অবশ্য N/20 না নিয়ে N/10 নিয়েই আমরা কাজ করি, যতবার পরীক্ষায় দেওয়া হয়েছে N/10 দিয়েই দেওয়া হয়েছে। এই মোটামুটি প্রসিডিওর। আরেকটা জিনিস আমাদের একটু করতে হয় সেটা হচ্ছে কি ড্রপ কাউন্টটা। ড্রপ কাউন্ট আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেটা করি, আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে কি কনভেনশন আছে, আমরা এখানে একটা গিভেন জায়গা থেকে 50 ড্রপস সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলি এবং তার করেসপন্ডিং কত ভলিউম হচ্ছে সেটা ক্যালকুলেট করে নিই, তারপরে সেখান থেকে 1 ড্রপ সমান সমান কত ভলিউম সেটা ক্যালকুলেট করে নিই। এটা কেউ 40 ড্রপসও করতে পারে, কেউ বেশিও করতে পারে, এটা যা ইচ্ছে করা যেতে পারে। মোটামুটি এটা আমাদের কনভেনশন বলে এইভাবে করি। এর আগে যখন আমরা করতাম তখন আমরা গ্রাফ পেপারে এই ধরনের একটা গ্রাফ প্লট করতাম, যেখানে এক্স অ্যাক্সিসে থাকতো টোটাল নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ওয়াই অ্যাক্সিসে থাকতো pH, এরকম একটা গ্রাফ হতো। এবং আর এই জাম্পটা থেকে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টটা বের করতাম। এছাড়া আমরা আরেকটা ভাবে ইকুইভ্যালেন্স পয়েন্ট বের করতাম, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভের প্লটটা করতাম, যেখানে মিন নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সে থাকতো আর ওয়াই অ্যাক্সিসে থাকতো DPH/DN। মানে এইরকম একটা প্লট পেতাম, তার ম্যাক্সিমারটা করেসপন্ডিং কোথায় সেটা থেকেও ইকুইভ্যালেন্স পয়েন্ট বার করেছি আমরা। এর আগে এরকম হয়েছে যে হয়তো অক্সালিক অ্যাসিডের pH মেট্রিক টাইট্রেশন পরীক্ষায় দেওয়া হয়েছে, তো নোন অ্যাসিডটার জন্য একটা গ্রাফ করতে বলা হয়েছে আর নোন অ্যাসিডটার জন্য আরেকটা গ্রাফ করতে বলা হয়েছে, এরকম হয়তো পরীক্ষায় দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হয়, সেটা হচ্ছে শুধু ইকুইভ্যালেন্স পয়েন্ট বার করলে হয় না, সেটা হচ্ছে গিয়ে পিকে ভ্যালুটাও বার করতে হবে।
যেহেতু অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আমরা এখানে কাজ করছি, তাহলে এইচ এ ডিসোসিয়েট করে এইচ প্লাস আর এ মাইনাস দিচ্ছে। এখান থেকে কে সমান সমান তো আমরা জানি যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টু এ মাইনাস এর কনসেন্ট্রেশন বাই এইচ এর কনসেন্ট্রেশন। আর যেহেতু এটা একটা বাফার হচ্ছে, হেন্ডারসন ইকুয়েশনটা কাজ করছে, তার মানে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। আর অ্যাট হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট আমরা জানি যে তার করেসপন্ডিং যে পিএইচটা হবে, তার মানে এইটা যদি সামহাও আমাদের 18 পয়েন্ট সামথিং হয়, তাহলে তার হাফ যে ভ্যালুটা মোটামুটি এরকম একটা ভ্যালু, তার করেসপন্ডিং যে পিএইচটা সেটাকেই আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে পিকেএ বলছি। এইটা তো গেল আমরা যখন গ্রাফ পেপারে করতাম, সেখানে আমাদের করাটা খুব সোজা ছিল। এখন আমাদের যখন এক্সেলে করতে হচ্ছে ব্যাপারটা, এক্সেলে এই ইকুইভ্যালেন্স পয়েন্ট এরকম একটা জাম্প থেকে বের করাটা একটু টাফ। তারপরে আবার তার হাফ জায়গায় এসে তার করেসপন্ডিং পিএইচটা বের করাটা আরো টাফ হয়ে যাচ্ছে। আমরা গ্রিড লাইনস ইউজ করে করতে পারি, কিন্তু সেটা ভীষণ টিডিয়াস হয়, ও চোখে দেখে খুব ভালো বোঝা যায় না। তো সেই জন্য কি হবে, একটু আগে যেটা বলছিলাম, স্যার বঙ্কিমচন্দ্র কলেজে আমাদের ওয়ার্কশপটাতে 2019-এ যখন গেছিলেন, তখন আমরা খুব এটা নিয়ে মারামারি করছিলাম যে কিভাবে কি করব। উনি বললেন আমরা একটু বেসিকে ফিরে যাই না, যেহেতু এখানে হেন্ডারসন ইকুয়েশনটা কাজ করছে, তাহলে এই পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সি সল্ট বাই সি অ্যাসিড। তো আমরা যদি এই ধরনের একটা গ্রাফ প্লট করি, যেখানে এক্স অ্যাক্সিসে আছে লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, আর ওয়াই অ্যাক্সিসে আছে পিএইচ, তাহলে তার ইন্টারসেপ্ট থেকে তো সুন্দর আমরা পিকেএ ভ্যালুটা পেয়ে যেতে পারি। কেননা আমরা যখনই ফার্স্ট ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিয়েছি, তখনই তো সোডিয়াম অ্যাসিড তৈরি হয়ে গেছে, আর লেফট ওভার অ্যাসিটিক অ্যাসিড পড়ে রয়েছে। তাহলে আমরা এখানে খুব সুন্দর ইজিলি ক্যালকুলেট করতে পারি যে কনসেন্ট্রেশন অফ সল্টটাকে, না দিস উইল বি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা অ্যাড করেছি, যেটাকে এমবি আমরা বলতে পারি। আর অ্যাসিড যেটা ফ্রি অ্যাসিড যেটা পড়ে আছে, সেটা কি না যতটা ইকুইভ্যালেন্স পয়েন্টে বা নিউট্রালাইজেশনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, তার থেকে যদি এই নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইডটা মাইনাস করে দিই, মানে n1 মাইনাস n যেটা, সেটাই এই ফ্রি অ্যাসিড যেটা পড়ে রয়েছে, তাহলে সেটা খুব ইজিলি আমরা এক্সেলে প্লট করতে পারি। সেই কাজটাই আরেকবার একটু আমরা দেখবো এক্সেলের সাহায্যে। এর আগে অনেকবার হয়তো করেছি অনেক জায়গায়, তবুও এখানে একবার সাম আপ করার জন্য একটু দেখছি। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে নাকি আমি একটু ডিস্টিং করে কালো করে দেবো? না না, যা who made a move friend. ড্রপস নেওয়া হয়ে গেছে, খুব ভালো আহামরি এটা নয়। আমরা প্রথম দিকে 2 ড্রপস নিয়ে করি, তারপর 4.5 এর পর থেকে 1 ড্রপ নিয়ে করি নর্মালি। তো যাই হোক, যে ডেটাটাই পাওয়া গেছে এখানে, তার করসপন্ডিং পিএইচ এর যে ভ্যালুগুলো সেগুলো এখানে আমরা স্ট্রেট অ্যাওয়ে এই গ্রাফটা আঁকতে পারি, যেখানে সোডিয়াম নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইডটা এক্স অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিসে পিএইচ আছে, এটা আমরা আঁকতে পারি। কিন্তু এটা এঁকে যে আমাদের খুব একটা লাভ হচ্ছে তা নয়। এটা আমরা একটা ট্রেন্ড লাইন তো এখানে হবে না, যেহেতু একটা উদ্ভট একটা গ্রাফ, সেটা খুব ভালো নেচার নয়। তাহলে জাস্ট স্ট্রেট ভাবে একটা নেচারটা শো করার জন্য একটা গ্রাফ আঁকা যেতে পারে, স্ক্যাটার প্লট উইথ লাইনস যেটা, সেরকম একটা গ্রাফ আঁকলে পরে নেচারটা দেখতে পারি, আর কিছু না হোক যে এইরকম একটা জায়গায় আমাদের জাম্পটা হচ্ছে। কিন্তু তার থেকে যে খুব ভালো ক্যালকুলেশন হচ্ছে এমন নয়। তো নেক্সট কাজ যেটা, সেটা আমরা একটু আগে যেটা দেখলাম, ফার্স্ট ডেরিভেটিভের প্লট, মিন নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ডিপিএইচ ডিএন, এটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটা ক্যালকুলেট করে জাস্ট ডেটাটা থেকে, ক্যালকুলেটেড যে ডেটাটা সেখানকার ম্যাক্সিমাটা থেকে আমরা কিন্তু বলে দিতে পারি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট কোনটা। মানে এই প্লটটা আমাদের আর করার খুব একটা দরকার হচ্ছে না। তাহলে জাস্ট আমরা একটু মিন নাম্বার অফ ড্রপসটা ক্যালকুলেট করি। আমি অ্যাসিটিক অ্যাসিডের জন্য ক্যালকুলেট করছি, বাকিগুলোর জন্য আমার অলরেডি ক্যালকুলেট করা আছে। আর এখানে আমরা ডিপিএইচ ডিএনটা ক্যালকুলেট করছি। উপরে থাকছে নিউমারেটরে 4.03 মাইনাস 3.7, ব্র্যাকেট শেষ করলাম। ডিনোমিনেটরে আছে ডিএনটা 3 মাইনাস 0 নিয়ে আমরা তো এক্সেল নিয়ে মোটামুটি এখন ঠিকই চলছে। একটু ড্র্যাগ করে দিলে পরে পুরো সেটের ডেটাটা পেয়ে যাচ্ছে। এটা একটা এক্সেলের মস্ত সুবিধা, আমরা জানি যে কষ্ট করে প্রত্যেকবার আলাদা আলাদা করে ক্যালকুলেটরে টিপতে হচ্ছে না। তো এই যে ডিপিএইচ ডিএন এর ভ্যালুটা পেলাম, এখান থেকে আমরা খুব ভালোভাবে দেখে নিতে পারি যে ম্যাক্সিমাটা কোথায়। এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমা, না সরি, এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমা 3। তাহলে এটা যদি ম্যাক্সিমা হয়, তার করেসপন্ডিং যে মিন নাম্বার অফ ড্রপস 19.5,
এটা আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট হবে। তাহলে 19.5 হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ মেট্রিক টাইট্রেশনের জন্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। ইকুইভ্যালেন্স পয়েন্ট পেয়ে গেলাম। এবার সেটার সাহায্যে যদি আমরা অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করতে পারি, সেটা নিশ্চিন্তে ক্যালকুলেট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে করে রেখেছি অলরেডি, জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি একটা নিয়েছিলাম যে প্রথমত আমরা অক্সালিক অ্যাসিডের রেসপেক্টে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে টাইকিওমেট্রিক্যালি তার স্ট্রেংথ বের করে নিয়েছিলাম। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ এটা বেরিয়েছিল। আর ড্রপ কাউন্ট করে আমরা দেখেছিলাম যে 50 ড্রপ সমান 2.6 মিলিলিটার। তাহলে 1 ড্রপ সমান এটা ক্যালকুলেট করেছিলাম। অ্যাসিটিক অ্যাসিড 10 মিলিলিটার নিয়েছিলাম, ইকুইভ্যালেন্স পয়েন্ট 19.5। তাহলে সেটাকে ভলিউমে কনভার্ট করে তার রেসপেক্টিভ স্ট্রেংথ এখানে ক্যালকুলেট সুন্দর করে নেওয়া যেতে পারে। খুব ইজি হয়ে যাচ্ছে কাজটা, এর মধ্যে খুব একটা গন্ডগোলের কিচ্ছু নেই। আর ভীষণ সোজা ভাবে গ্রাফ পেপার এখনো আমরা ধরিনি বা এক্সেলেও কোনো গ্রাফ করিনি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন থেকে এটা হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে একটু আগে যেটা কথা বলছিলাম, পিকেএ বার করাটা। আমরা পিকেএ বার করার জন্য লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিডটা বার করবো। তো তার মানে আমাদের এখানে লাগবে হচ্ছে লগ অফ n বাই n1 মাইনাস n। তাহলে এটা কোথা থেকে ক্যালকুলেট করব? যখন ফার্স্ট একদম 0 ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তো তখন তো ডেফিনেটলি বাফার তৈরি হয়নি। তাহলে অ্যাটলিস্ট এই 3 ড্রপস এর এই জায়গাটা থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু করতে হবে। তাহলে সুন্দর ফর্মুলাতে বসিয়ে লগ টু দি বেস 10, উপরে রয়েছে নাম্বার অফ ড্রপস মানে 3, আর নিচে রয়েছে n1 মাইনাস n মানে 19.5। 19.5টা তো এটা ফিক্সড, সেই জন্য এটার আগে আমাদেরকে ডলার সাইন গুলো দিয়ে দিতে হচ্ছে। প্রত্যেকবার তাহলে আমাকে 19.5টা লিখতে হচ্ছে, মাইনাস আবার n ব্র্যাকেট ডিনোমিনেটরের জন্য একটা শেষ করতে হচ্ছে, আর পুরো লগারিদমিক টার্মের জন্য আরেকটা শেষ করতে হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এটা কোন অবধি নেব না, ইকুইভ্যালেন্স পয়েন্ট আসার আগে অবধি আমাদের বাফার আছে। একবার ইকুইভ্যালেন্স পয়েন্ট এসে গেলে আর কোনো ফ্রি অ্যাসিড পড়ে থাকছে না, তাহলে তার আগে অবধি আমরা এটাকে নিশ্চিন্তে ড্র্যাগ করে নিতে পারি। আচ্ছা, পিএইচ ভ্যালুগুলো আমি এখানে আরেকবার লিখছি আমার গ্রাফটা প্লট করতে সুবিধা হওয়ার জন্য, আর কিছুই কারণ নেই। তাহলে এবার যদি আমরা গ্রাফটা প্লট করি, সিম্পল একটা স্ক্যাটার প্লট করব। গ্রিড লাইনস এর দরকার নেই, লেখাগুলোর দরকার নেই, যেটা দরকার আছে সেটা হচ্ছে আগে একটু গ্রাফটা দেখে দেব। গ্রাফটা দেখে দেখা যাচ্ছে যে এই যে এই পয়েন্টটা কিন্তু লিনিয়ার যে লাইনটা আমরা কথা ভাবছি তার মধ্যে পড়ছে না। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে ইগনোর করতে পারি, আমাদের গ্রাফটা ডেফিনেটলি বেটার হবে। মানে উইথ এক্সপিরিয়েন্স যেটা আমি সব জায়গাতেই দেখেছি যে ফার্স্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটা যদি আমরা ইগনোর করে দিই, তাহলে আমরা কিন্তু অনেক বেটার লাইন পাচ্ছি। অনেক বেটার লাইন কি করে বুঝছি? একটা তো চোখে আমরা যে বোঝাই যায়, আরেকটা তার আর স্কয়ার ভ্যালু থেকেও আমরা দেখছি যে আর স্কয়ার ভ্যালুটা ফার্স্ট পয়েন্টটা আর লাস্ট পয়েন্টটা এই দুটোকে ইগনোর করে দিলে পরে অনেক ওয়ানের কাছে এসে যাচ্ছে। তাহলে এবার আমরা ট্রেন্ড লাইন অ্যাড করব, লিনিয়ার ট্রেন্ড লাইন। ইকুয়েশনটা ডিসপ্লে করছি, আর স্কয়ারটা ডিসপ্লে করছি। তাহলে আমাদের আর স্কয়ার 0.9908, ভীষণই ভালো, তার মানে খুবই ভালো লিনিয়ার এই রিজিয়নটা। তাহলে ইন্টারসেপ্টটা কত? y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই c মানে 4.7328। জাস্ট এখান থেকে আমরা ইন্টারসেপ্টটা পেয়ে গেলাম গ্রাফটা থেকে। এবার এখানেও কিন্তু আমরা আরেকটা ফাঁকিবাজি করতে পারি, আর একটা না আরো অনেকগুলোই ফাঁকিবাজি করতে পারি। প্রথমত এই গ্রাফেরটা থেকে বা এই ক্যালকুলেশনটা থেকে ফাঁকিবাজিটা দেখা যায়। যদি আমরা গ্রাফটা প্লট না করতে চাই তাহলে কি করব? আমার তো ইন্টারসেপ্টটা দরকার। তাহলে জাস্ট এক্সেল কে বলবো আমি একটা ফর্মুলা ইউজ করব, এক্সেল তুমি ইন্টারসেপ্টটা ডাইরেক্টলি ক্যালকুলেট করে দাও, আমি আর এত গ্রাফটা আঁকাতে যাব না। এই ইন্টারসেপ্ট কথাটা লিখে দেবো, তারপরে বলবে কি ওয়াই গুলোকে সব সিলেক্ট করো আর এক্স গুলোকে সিলেক্ট করো। আমার এখানে ওয়াই এ রয়েছে কি? আমার এখানে ওয়াই এ রয়েছে হচ্ছে গিয়ে পিএইচ গুলো, এই অবধি আমি নিয়েছিলাম। আর এক্স এ রয়েছে কি? log of that. দিয়ে দিল নিশ্চিন্তে। আমার ক্যালকুলেশন জাস্ট ওকে এক্সেল কে বলে দিলাম, সঙ্গে সঙ্গে এক্সেল ইন্টারসেপ্টটা বের করে আমাকে বলে দিল। আর আমার গ্রাফও প্লট করতে হলো না, তার ইকুয়েশনও দেখতে হলো না, কিছুই দেখতে হলো না। এটা একটা ফাঁকিবাজির উপায়, ডাইরেক্ট ইন্টারসেপ্ট থেকে যেখানে আমরা করে নিতে পারি। এরপরে যখন আমরা ট্রাইবেসিকের কাজ করব, সেখানে আমাদের অনেকগুলো কমপ্লিকেটেড এরকম কাজ করতে হবে। তো সেখানে আর প্রত্যেকটার জন্য আলাদা করে গ্রাফ না করে ডাইরেক্ট ইন্টারসেপ্টটা আমরা ক্যালকুলেট করে নিলেই হয়ে যাবে। তো মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আরো একটা ফাঁকিবাজির যে কথাটা বলছিলাম, হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন না, এটা বেশ ভালো ফাঁকিবাজিটা, এবং ফাঁকিবাজিটার আনসারটা যেটা পাই আমরা সেই আনসারটা খুব ভালো পাই।
এই জায়গাটা মোটামুটি দেখতে লিনিয়ার, বেশ ভালো লিনিয়ার হয় দেখতে। কেন হয় আমি জানি না, আমাকে জিজ্ঞেস করবেন না। তো এই জায়গাটা যেহেতু লিনিয়ার, সেই জন্য এক্সেল এর আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হয় ফোরকাস্ট ফাংশন। এই ফোরকাস্ট ফাংশনটা ইউজ করে আমি পিকে ভ্যালুটা বের করতে পারি। জাস্ট ওই একটা কমান্ড দেবো, ফোরকাস্ট ফাংশনটা ইউজ করে কিছু ডেটা সিলেক্ট করে দেবো, এক্সেল ডাইরেক্টলি করে দেবে। এখানে আমরা কি কনসেপ্টটা ইউজ করেছি? এখানে আমরা ইউজ করেছি যে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং পিএইচ যেটা, সেটাই হচ্ছে গিয়ে আমাদের পিকে। তাহলে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট কোনটা সেটা আমাদের বার করতে হবে। ইকুইভ্যালেন্স পয়েন্ট ছিল 19.5 এ, তাহলে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট পেয়ে গেলাম 9.75 এ। এই 9.75 এর করেসপন্ডিং পিএইচটা আমাদেরকে বার করতে হবে। এখান থেকে দেখে তো আমাদের পক্ষে খুব বেশি বার করাটা সম্ভব নয় যে 9.75, কারণ 9 একটা আছে, 12 একটা আছে। খুব ভালো কাজ করলো 9 এর পরে বড় জোর 10 থাকতো। 9.75 তো ওইভাবে আমরা পাচ্ছি না, সেই জন্য আবার এক্সেল এর হেল্প নিয়ে ইকুয়াল টু ফোরকাস্ট, এফওআরই কথাটা বললেই এক্সেল ফোরকাস্ট কথাটা দেখিয়ে দেবে। তারপরে বলবে কোন এক্স এর করেসপন্ডিং ওয়াইটা তুমি চাইছো। আমার এখানে এক্সটা কি, 9.75। তারপর বলবে যে ওয়াই গুলোকে তুমি চুজ করো এবার, তারপর বলবে এক্স গুলোকে চুজ করো। আমার গ্রাফটা কি ছিল, ওয়াইটা ছিল হচ্ছে গিয়ে পিএইচ এর ভ্যালু গুলো, আর এক্সটা ছিল টোটাল নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইডটা। তাহলে ওয়াইটাকে আগে চুজ করে নিই। একটু জিনিস খেয়াল রাখবো আমরা, এই যে যেটা আমরা এখানে করেছিলাম হেন্ডারসন ইকুয়েশন ইউজ করে, সেখানে যেরকম ফার্স্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটা ইউজ করিনি, এই পার্টিকুলার জায়গাটাও যদি একই কাজ করি, একই সেট অফ ডেটাটা চুজ করি, আমাদের কিন্তু রেজাল্টটা অনেক কাছাকাছি আসবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা আর লাস্ট পয়েন্টটা না চুজ করে যদি আমি ওয়াই এর ভ্যালুটা সিলেক্ট করি, আর তার করেসপন্ডিং এক্স এর ভ্যালুগুলো যদি সিলেক্ট করি, তারপর ব্র্যাকেট শেষ করছি, এন্টার দিয়ে দিচ্ছি। 4.7328 মানে 4.733, এটাও তাই একই, মানে এই ফাঁকিবাজিটা করেও আমরা একই রেজাল্ট পাচ্ছি। এটা খুব সোজা ভাবে আমাদের স্যার যেটা বলেছিলেন সেদিন, সেই কনসেপ্টটা ইউজ করে তারপর আরো একটু ফাঁকিবাজি করে খুব সুন্দর আমাদের পিকে ভ্যালুটা এসে যাচ্ছে। গ্রাফ পেপারে আমাদের করতে যে ইন্ডিভিজুয়ালি প্লট করতে, তার স্কেল চেক করতে, তারপর সেগুলো যখন করতে গিয়ে আমাদের চেক করতে হতো, নাভিশ্বাস অবস্থা হয়ে যেত, তার থেকে এটা অনেক ইজি হয়ে গেছে। এবার নেক্সট যাওয়া যাক ডাইবেসিক অ্যাসিডে। ডাইবেসিক অ্যাসিডের জন্য আমি এখানে সেট অফ ডেটাটার এগেইনস্টে মিন নাম্বার অফ ড্রপস আর বিপিএইচডিএন টা অলরেডি করে রেখে দিয়েছি। এখানে দেখে নেওয়া যাক, এখানে তো অক্সালিক অ্যাসিড নিচ্ছি আমরা। ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা খুব ভালো বোঝা যায় না, আমাদের খুব একটা দরকারও নেই। সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায় একটু দেখে নিই আমরা। বিপিএইচডিএন ভ্যালুটা তাহলে তার জন্য সবচাইতে বেশি 3.89, এটা আমাদের ম্যাক্সিমাটা। তাহলে এর করেসপন্ডিং যে ভ্যালুটা 36.5, এটা ইকুইভ্যালেন্স পয়েন্ট হবে। তাহলে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে কি 36.5। এবার আমরা থিওরিটিক্যালি জানি যে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট আইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে 36.5 এর ঠিক হাফ, সেইভাবেই আমরা এটাকে লিখে রাখছি। কেন আমাদের লেখার দরকার হচ্ছে, আর কারণ আমরা আগেরটাতে যখন খুব সুন্দর যে হেন্ডারসন ইকুয়েশনটা ইউজ করলাম, অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে যখন হেন্ডারসন ইকুয়েশনটা ইউজ করব, আমি একটু থিওরিটিক্যাল জায়গাতে যাই। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে যখন আমরা হেন্ডারসন ইকুয়েশনটাকে ইউজ করব, তখন আমরা এই জোনটাকে ইউজ করি, যেখানে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা অলরেডি পেয়ে গেছি, তারপর থেকে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট পাওয়ার আগে অবধি এই জায়গাটার জন্য আমরা হেন্ডারসন ইকুয়েশনটাকে করব, এবং তার থেকে আমরা তার ইন্টারসেপ্ট থেকে এই পিকে2 ভ্যালুটা পাবো। ওটা একটা করবো, প্লাস আরেকটা তো যেরকম ফোরকাস্ট ইউজ করে করলাম, এখানেও সেভাবে ফোরকাস্ট ইউজ করে করবো। তাহলে ডাইবেসিক অ্যাসিডের জায়গায় আমরা প্রথমে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায় দেখে নিলাম 18.25, আর সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট কোথায় 36.5। তা একটু এই জায়গাটাকে আমরা হাইলাইট করে রেখে দিই, তাহলে আমাদের কাজ করতে শুরু হবে। মানে 18.25 এর থেকে বেশি, তার মানে 19টা, আর 36.5 এর থেকে কম মানে 35টা হতে পারে। তাহলে এই রেঞ্জটার জন্য আমরা হেন্ডারসন ইকুয়েশনটা প্লট করব। আগে প্লট করেই দেখি, ইন্টারসেপ্ট ইউজ করো, এটা হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই।
জাস্ট ক্যালকুলেশনটা একটু করি। ইকুয়াল টু এখানে হচ্ছে সি সল্টের জন্য এখানে হবে n মাইনাস n1 মানে নাম্বার অফ ড্রপস মাইনাস ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট, আর নিচে অ্যাসিডের জন্য হবে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট মাইনাস নাম্বার অফ ড্রপস। তাহলে লগ টু দি বেস 10, উপরে নিউমারেটরে থাকছে নাম্বার অফ ড্রপস মাইনাস n1। একইভাবে n1 টাকে আমাদের ফিক্স করে দিতে হবে, তার মানে তার আগে ডলার সাইন গুলো দিয়ে দিতে হবে। আর নয়তো প্রত্যেকবার আমাকে আলাদা আলাদা করে ওই 18.25 লিখতে যেতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস করা হয়নি, এখানে আরেকটা ব্র্যাকেট প্রিপেয়ার করতে হবে। ডিভাইডেড বাই ডিনোমিনেটর, ডিনোমিনেটরে হচ্ছে কি n2 মাইনাস n, n2 টাকেও ফিক্স করতে হবে ডলার সাইন দিয়ে। আরেকটা ব্র্যাকেট শেষ করলাম, তাহলে ভ্যালুটা এসে গেল। এখান থেকে পুরো জায়গাটার জন্য ড্র্যাগ করলাম। এখানে আমি দরকার হলে পিএইচটা আরেকবার এখানে কপি করতে পারি, যদি আমাদের মনে হয় যে আমাদের সেটা করলে সুবিধা হবে, বা ডাইরেক্ট জাস্ট একটা নিয়ে করে নিয়ে তারপর সেখান থেকেও আমরা করতে পারি। তাহলে এখানে ওই যেরকম আগেরটাতে বললাম, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট লাস্ট পয়েন্টটাকে ইগনোর করলে বেটার হয়, সেটা করে দিতে পারি। যেটা করিনি আগেরটাতে, যেটা না করলে আমরা টিচার স্টুডেন্টদের হামেশাই নম্বর কেটে দিই, সেটা হচ্ছে কি অ্যাক্সিস গুলো লেখা হয়নি। অ্যাক্সিস গুলো ডেফিনেটলি লেখা উচিত। ট্রেন্ড লাইন করলাম, লিনিয়ার ট্রেন্ড লাইন, ডিসপ্লে ইকুয়েশন, আর স্কয়ার ভ্যালু। ভালোই, যথেষ্ট ভালো পেয়ে গেছি। কারণ এখান থেকে 4.086 কেটুটা পেয়ে গেলাম অক্সালিক অ্যাসিডের। জাস্ট ডাইরেক্ট ইন্টারসেপ্ট থেকেও করতে পারি, আমরা এখান থেকে গ্রাফের থেকে mx plus c এই ফর্মের ইকুয়েশনটা পেয়ে গেলে সেখান থেকেও ইন্টারসেপ্টটা লিখে দিতে। এছাড়া এখানে আবার আমরা ফোরকাস্ট ইউজ করতে পারি। কি করে ফোরকাস্টে ইউজ করব? আমরা তো এই ক্ষেত্রে জানি যে 3/4 ইকুইভ্যালেন্স পয়েন্ট যেটা, তার করেসপন্ডিং পিএইচটা হচ্ছে কি pk2। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কি প্রথমে 3/4 ইকুইভ্যালেন্স পয়েন্টটা ক্যালকুলেট করে নেওয়া। তো 27.375 এই নাম্বার অফ ড্রপস এর এগেইনস্টে পিএইচটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। আবার তার জন্য আমরা ফোরকাস্ট ইউজ করব। গ্রাফটা দেখে নেওয়া যাক কেন আমরা ফোরকাস্ট ইউজ করতে চাচ্ছি। মোটামুটি এই রিজিয়নটার জন্য যার মধ্যে এই pk2 ভ্যালুটা পড়ছে, মোটামুটি লিনিয়ার হয় নিচেরটা। সেই জন্য ফোরকাস্ট ভ্যালুটা এখানে ফোরকাস্ট ফাংশনটা ইউজ করলে আমরা আনসারটা প্রেডিক্ট করতে পারি। এটা যদি একেবারেই নন লিনিয়ার নেচার হতো তাহলে কিন্তু ফোরকাস্ট ফাংশনটা আমরা ইউজ করতে পারতাম না। তাহলে ফোরকাস্ট ইউজ করে প্রথমে আমাকে বলে দিতে হবে কোন এক্স এর এগেইনস্টে ওয়াই চাইছি আমরা। আমাদের নোন ওয়াই গুলো কোনটা, আমাদের এখানে ওয়াই গুলো হচ্ছে পিএইচটা, আর এক্সটা হচ্ছে সরি, হ্যাঁ ঠিকই করছিলাম তো। আচ্ছা, একটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সাউন্ড নয়েজ আসছে, সেটা কি সুচন্দা নিজের সাইড থেকে না সৌমিলাদি একটু দেখবে সবাই মিউটেড আছে কিনা? কথা হচ্ছে কারো। হ্যাঁ সৌমিলাদি, ইউ প্লিজ মিউট এভরিওয়ান এক্সেপ্ট দ্য স্পিকার। এখানেও প্রায় একই ভ্যালু পেয়েছি, একটু আলাদা হয়েছে, তার একটা কারণ আছে। এখানে আমরা এই পার্টিকুলার হেন্ডারসন ইকুয়েশনটা যে সেট অফ ডেটার জন্য করেছিলাম তখন ফার্স্ট আর লাস্টটাকে ইগনোর করেছিলাম, কিন্তু যখন ফোরকাস্টটা করলাম তখন কিন্তু সেটা ইগনোর করিনি। যদি আমি ইগনোর করে দিই, তার মানে আমি যদি আমার ডেটাটাকে 14th সেলটা আর লাস্টে 22nd সেলটাকে ইগনোর করে দিই, এটাকে যদি জাস্ট 15 থেকে শুরু করে 21 অব্দি নেই, তাহলেই দেখবো আরো অনেক কাছাকাছি চলে এসেছে রেজাল্টটা।
এখানেও তাই 4.0812 মোটামুটি ফাঁকিবাজি করেও যা পেয়েছি হেন্ডারসন ইকুয়েশন সাইন্টিফিক সলিড রিজন দিয়ে তো মোটামুটি পাই পেয়েছি। এই হচ্ছে কি আমার মোনোবেসিক এবং ডাইবেসিক অ্যাসিড। এর মধ্যে কি কোনো কিছু আর কিছু রিপিট করতে হবে বা আর কিছু ডিসকাস করার আছে মনে হয়? তাহলে আমি ট্রাইবেসিকটাতে যাব। না প্রসিড, তুই এটাকে ফাঁকিবাজি বলছিস কেন? তো ট্রাইবেসিক করতে গেলে তো এত কিছু বার করতে হবে, এইসব ফাঁকিবাজি করে তো লাভ নেই। আসলে আমরা তো চোখের আন্দাজে করে অভ্যস্ত, সেই তুলনায় এটা অনেক ভালো জিনিস। ঠিক আছে, প্রসিড। ফাঁকিবাজি না, শর্টকাট আর কি। শর্টকাট চোখের আন্দাজের থেকে অ্যাটলিস্ট ভালো। এক্সেল অন্তত লিনিয়ার রিজিয়নটার জন্য এক্স্যাক্টলি একটা রেজাল্ট দিচ্ছে। তো এবার আসা যাক ট্রাইবেসিক অ্যাসিডটার জায়গায়। এই তো আমাদের মোটামুটি ফসফরিক অ্যাসিড আমরা যদি ধরি, একটা জেনারেলাইজ এমনি আমি লিখেছি ট্রাইবেসিক অ্যাসিড H3A, এটা তো 3টে স্টেপে ভাঙে আমরা জানি। আর ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যেখানে K1/K2 টা 10⁴ এর বেশি হয়, K2/K3 টাও 10⁴ এর বেশি হয়, সেখানে আমরা ধরে নিতে পারি যে 3টে শার্প ইনফ্লেকশন পয়েন্টই পাওয়া যাবে এবং কোনো ইকুয়েশন মানে কোনো স্টেপে কোনোটাকে ইন্টারফেয়ার করবে না। 3টেকেই আমরা বলে নিতে পারি, ভাবতে পারি যে অ্যাজ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তো অ্যাজ আ রেজাল্ট এইগুলো তো আমরা জানি, মোটামুটি এগুলো আমরা সব জায়গায় ইউজ করছি। এই গ্রাফটার যদি আমরা ভাবি, এটা একেবারে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যে গ্রাফটা পেয়েছি এক্সেল থেকে সেটা তুলে নিয়ে এসেছি, লাইনগুলো অবশ্য আমার আঁকা। এই হচ্ছে কি মোটামুটি আমাদের ফসফরিক অ্যাসিডের যেটা পিএইচ মেট্রিক গ্রাফটা হয়। এখানে দেখলে দেখা যাবে যে আমরা ফার্স্ট ইনফ্লেকশন পয়েন্টটা পেয়েছি, সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটাও পেয়েছি, কিন্তু থার্ডটা পাইনি। কারণ থার্ডটা যেরকম জায়গায় হয় মানে সেটা 10 এর থেকে বেশ উপরে হয়, সেই জায়গাটা আমরা যে ধরনের ইলেকট্রোড ইউজ করি, গ্লাস ক্যালোবাইল ইলেকট্রোড ইউজ করি, তার পক্ষে ইউজ করা সম্ভব না। গ্লাস ক্যালোবাইল ইলেকট্রোডটা খারাপই হয়ে যাবে 10 এর অতটা উপরে করতে গেলে কাজটা। আরেকটা উপায় আছে, আমরা যদি সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট পাওয়ার পরে ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স করি, তাহলে ক্যালসিয়াম ফসফেট আর H+ জেনারেটেড হবে। ওই H+ এর জন্য পিএইচটা কিছুটা কমে আসবে, তারপর আবার পিএইচ মেট্রিক টাইট্রেশনটা করা যেতে পারে। তো আমরা ল্যাবে করতে গিয়ে দেখেছি যে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করলেও খুব বেশি দিন ইলেকট্রোড গুলো টেকে না, তো ওটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। সেই জন্য এটা অন্তত 2বার কি 3বার, শর্মিলাদি কবার এসেছে এটা পরীক্ষায় এই ফসফরিক অ্যাসিডের ফর্মুলাটা ইউজ করে? অন্তত 2বার বা 3বার এসেছে, তাই না? বলছি মিউটেড ছিলাম, বার 3 এসেছে। বার 3 এসেছে, আমার কাছে দুটো আমি দেখতে পাচ্ছি। একবার ওদের সুকন্যাদিরা করেছিল, একবার দেবদীপ করেছিল। তো যাই হোক, সেখানে আমরা একবার আমি থাকতে করেছিলাম। হ্যাঁ, না ওই সুকন্যাদি যেবার করেছিল সেবার বোধহয় তোমরা একসাথে 4 জন হয়েছিলে। হবে। আচ্ছা, এইটা যেটা আমরা সেই জন্য করি, PK1টা বার করি, PK2টা বার করি, মানে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট আর সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করছি, তার রেসপেক্টে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করি এবং তার থেকে PK3 V3 সেগুলো সবই বার করা হয়। তো আমরা তো ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা নিশ্চিন্তে গ্রাফে ওই DPHDN এর ভ্যালুটা থেকে পাবো, সেকেন্ড ইকুইভ্যালেন্সটাও পাবো। বাট আমরা জানি যে ফার্স্ট ইকুইভ্যালেন্সের ঠিক হাফ জায়গা যেটা, তার করেসপন্ডিংটা হচ্ছে কি PK1। সিমিলারলি সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট থেকে 3n/n2/4 যে জায়গাটা, তার করেসপন্ডিং পিএইচটা হচ্ছে কি PK2। আর এর আগে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যেভাবে হেন্ডারসন ইকুয়েশন ইউজ করেছি এই জায়গাটার জন্য, সেখানে তার ইন্টারসেপ্ট থেকে PK1টা PK এটা অ্যাসিটিক অ্যাসিডের জন্য পেয়েছিলাম। এখানেও সেই একই ভাবে এই জায়গাটার জন্য হেন্ডারসন ইকুয়েশনটা ইউজ করলে ইন্টারসেপ্ট থেকে কিন্তু PK1টা পেয়ে যাব। আবার একই ভাবে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট থেকে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি এই জায়গাটা প্লট করলে তার থেকে কিন্তু PK2টাও পেয়ে যাব। এবার PK1 PK2 এই দুটো যদি আমাদের জানা থাকে এবং আরো একটা জিনিস যদি জানা থাকে, সেটা হচ্ছে কি এই সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং যেটা পিএইচ, সেটাকে আমরা PH2 বলে যদি নাম দেই, তাহলে এরকম একটা ফর্মুলা আমাদের জানা আছে যে PH2 মানে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং যেটা পিএইচ, এটা উইল বি ইকুয়াল টু PK2 প্লাস PK3/2। এই ফর্মুলাটা ইউজ করে PH2টা আমরা জেনে নিচ্ছি, PK2টা জানা যাচ্ছে, এখান থেকে PK3টা আমরা ক্যালকুলেট করতে পারি। আর থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের জন্য এই ধরনের আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। এটা আর কিছুই নয়, ওই ফার্স্ট ইকুইভ্যালেন্স রেসপেক্টে থার্ড ইকুইভ্যালেন্স করা, আবার সেকেন্ড ইকুইভ্যালেন্স এর রেসপেক্টে থার্ড ইকুইভ্যালেন্স করা, করে দুটোর মিন করে নেওয়া, নিয়ে n3 এর ভ্যালুটা আসছে 3n1 প্লাস 3/2 n2/2। সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 3n1 3 into n1/2 প্লাস n2/4। এই কাজগুলোই এবার আমরা একটু এক্সেলে করব। তাহলে আমরা
যে ডেটাগুলো এক্সপেরিমেন্ট সেট অফ ডেটা সেটা লিখে রেখেছি, তার করেসপন্ডিং মিন নাম্বার অফ ড্রপস ক্যালকুলেট করা আছে, ডিপিএইচডিএন টা ক্যালকুলেট করা আছে। তো প্রথম আমাদের কাজ হচ্ছে কি একটু দেখা যে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায়। আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমরা ওই যে তুই যে ফসফরিক অ্যাসিডটা 3টে ইকুইভ্যালেন্ট রিজিয়নে ভাগ হচ্ছে, সেটার জন্য ফার্স্ট পিকে 1টা হচ্ছে 1/6 অফ N3, আর পিকে 2টা হচ্ছে 3/6 অফ N3। আর মিন করে নিয়ে ওটা ইনটুটা, হ্যাঁ সেটাই বলছিলাম। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে কি 1.5 এ পাওয়া যাচ্ছে, আর আগেরটা 0.4, তারপর একটা 1.25। তাহলে এইটা যদি আমাদের ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং ডিপিএইচডিএন হয়, তাহলে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টটা হচ্ছে 8.5 এ। তাহলে N1 এর ভ্যালু আমরা লিখে রাখছি এখানে 8.5। নেক্সট কাজ হচ্ছে গিয়ে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করা। সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা এখানে পাওয়া যাচ্ছে 1.34, এটা হচ্ছে কি সেকেন্ড ম্যাক্সিমামটা। তাহলে 21.5টা হবে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট 5, সেটাও এখানে লিখে রাখছি। এর আগে যেরকম আমরা অ্যাসিটিক অ্যাসিড করতে গিয়ে N1 এর হাফটা নিয়ে কাজ করেছি, আবার অক্সালিক অ্যাসিড করতে গিয়ে N234টা নিয়ে কাজ করেছি, সেটাও এখানে করে রেখে দিই অলরেডি, তাহলে পরে কাজ করতে সুবিধে হবে। 8.5/2 মানে 4.25 এর করেসপন্ডিং পিএইচটা বের করলে আমাদের পিকে1টা বেরিয়ে যাবে, আর 3 স্টার 21.5/4 এটা থেকে আমাদের পিকে2টা বেরিয়ে যাবে। তো এরপরের কাজ হচ্ছে গিয়ে এমনিতে তো V3টা এখান থেকে ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করে নিতে পারি, বা N3টা বলা ভালো, ডাইরেক্ট ক্যালকুলেট করে নিতে পারি। তো সেটা একটু পরে আসছি, আপাতত পিকে1 পিকে2 এবং তার থেকে পিকে3টা কি করে ক্যালকুলেট করবো সেটা আগে একটু দেখে নিই। আমি এখানে না অলরেডি ফর্মুলাগুলো লিখে রেখে দিয়েছি, সাদা করা আছে। আমি এটা একবার হেন্ডারসন ইকুয়েশন এবং একটা পলিনোমিয়াল লাগবে সেটা সলভ করে করব, আর একবার ফোরকাস্ট দিয়ে করব, করে দেখবো যে আমাদের রেজাল্ট গুলো প্রায় কাছাকাছি আসছে। এটা বেশ কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয় না তো ফসফরিক অ্যাসিডের। তাহলে প্রথমে আমরা চলে যাই পিকে1টাতে। পিকে1 মানে কি না, আমাদের এই রিজিয়নটা লাগবে পিকে1টার জন্য। একবার যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে শুরু করেছি, ফার্স্ট পয়েন্টটা যদি ইগনোর করিনি, তার মানে এখান থেকে লাস্ট পয়েন্টটা যদি ইগনোর করি, মানে মোটামুটি 8.5, তো তাহলে 7 অব্দি আমাদের নিশ্চিন্তে এই জায়গাটাতে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে কি আমাদের হেন্ডারসন ইকুয়েশনের জায়গাটা। তাহলে এর জন্য আমরা লগটা ক্যালকুলেট করে নিচ্ছি, log টু দি বেস 10, জাস্ট অ্যাসিটিক অ্যাসিডে যেভাবে করেছিলাম সেটাই, মানে উপরে নিউমারেটরে nটা থাকছে, নিচে ডিনোমিনেটরে থাকছে N1, N1টাকে ফিক্স করে নিচ্ছি। N1টাকে ফিক্স মানে ওই ফিক্স যেটা আমরা করছি, আগে আমরা তো ডলার সাইনগুলো টাইপ করে নিতাম। তো শর্মিলাদির ছেলে এটা খুব ভালো একটা সাজেশন দিয়েছে, FN ফাংশনটা টিপে তারপর F4টা টিপলে অটোমেটিক্যালি এই ডলার সাইনটা হয়ে যায়। আমরা কনস্ট্যান্টলি এটা শিখে যাচ্ছি, কারো না কারোর কাছ থেকে শিখে যাচ্ছি, কখনো স্যারের থেকে, কখনো শর্মিলাদির ছেলের থেকে। মাইনাস N, তাহলে আরেকটা ব্র্যাকেট শেষ করছি, লগারিদমিক টার্মটা এসে গেল, যতটা অবধি আমাদের দরকার একটু ড্র্যাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। বেশি কষ্ট করে আর গ্রাফটা আঁকবো না, তাহলে আমরা ডাইরেক্ট কি করবো না ইন্টারসেপ্টটা থেকে করে নেব, ইকুয়াল টু ইন্টারসেপ্ট গ্রাফটা আঁকা যেতেই পারতো, দরকার কি আমাদের একই তো ভ্যালু আসছে। তাহলে নোন ওয়াইটা আঁকবো নেব আর নোন এক্সটা নেব। আমাদের ওয়াইটা কোনটা, ওয়াই হচ্ছে গিয়ে পিএইচটা, আর এক্স হচ্ছে গিয়ে এটা। তাহলে আমরা পেয়ে গেলাম পিকে1 এর ভ্যালু এরকমই মোটামুটি আসে 2.23 মতো। এবার একই জিনিস আমরা একটু ফোরকাস্ট দিয়ে করে দেখি, ওই একই রিজিয়নের মধ্যে ফোরকাস্টটা ইউজ করব, ইকুয়াল টু ফোরকাস্ট। আমরা পিকে1 যেহেতু চাইছি, তার মানে 4.25 নাম্বার অফ ড্রপস এর করেসপন্ডিং পিএইচটা চাইবো। তাহলে আমাদের এখানে 4.25টা হবে এক্স, তার জন্য নোন ওয়াই। এবার আমাদের গ্রাফটাতে ওয়াইটা কোনটা না, ওয়াইটা হচ্ছে গিয়ে পিএইচটা, এই পিএইচটা, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্র্যাকেট শেষ, একই পেয়ে গেলাম। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, ফোরকাস্ট ইউজ করি বা ইন্টারসেপ্ট দিয়ে ডাইরেক্টলি করি, কোনো অসুবিধা নেই। ফোরকাস্ট ইউজ করলে আর এই ক্যালকুলেশনের জায়গাটাতে আমাদের যেতে হচ্ছে না, ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আসা যাক পিকে2তে। পিকে2টা ওই অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম করেছিলাম, মানে ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্টের পর থেকে শুরু করে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অব্দি, তার মানে 8.5 এর পর থেকে
9 থেকে শুরু করা যেত, আমরা 9 থেকে না করে 10 থেকেই শুরু করি। আর 21.5 এর আগে অবধি মানে 20 অবধি নেওয়া যেতে পারে নিশ্চিন্তে। তাহলে এই জায়গাটার জন্য আমরা অন্য কালার ইউজ করি। ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করব? যেভাবে অক্সালিক অ্যাসিডের জন্য ক্যালকুলেট করেছিলাম লগ সি সল্ট বাই সি অ্যাসিড, সেই একই ফর্মুলা, লগ টু দি বেস 10, উপরে নিউমারেটরে রয়েছে n-n1 বাই n2 মাইনাস n, লগ উপরে রয়েছে n-n1, সরি আমি আগের লাইনে লিখেছি, এই লাইন থেকে লেখা উচিত। তাহলে n হচ্ছে কি এইটা মাইনাস n1 হচ্ছে এইটা, 8.25 কে এবার ফিক্স করে দিতে হবে ডলার সাইন দিয়ে, একটা ব্র্যাকেট শুরু হওয়া উচিত। এবার ডিনোমিনেটরটাতে আসছি, ডিনোমিনেটরটা কি না n2 মানে 21.5, এটাকেও ফিক্স করতে হবে, fn f4 মাইনাস n, ডিনোমিনেটরের ব্র্যাকেট শেষ, পুরো লগারিদমিক টার্মের ব্র্যাকেট শেষ। তাহলে পেয়ে গেলাম। এবার নেক্সট ওটার জন্য ড্র্যাগ করে দিচ্ছি। তাহলে এবার পিকে2টা বার করার জন্য আবার ইন্টারসেপ্টটা নিয়ে নিচ্ছি, প্লাস ইকুয়াল টু দে সরি সরি y বাই x, y হচ্ছে গিয়ে পিএইচ গুলো, আর x হচ্ছে গিয়ে এই সেট অফ ডেটাটা। তাহলে 6.9 6.97 এরকমই আসে, 6.9 থেকে 7.2 7.3 এরকম বোধহয় আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছিল এর আগের বার। এই রিজিয়নটাতে এটা লাই করে। আর এটাই যদি আমি ফোরকাস্ট দিয়ে করতে চাই, ফোরকাস্টের জন্য আমাদের এখানে পিকে2 যেহেতু, তার মানে 16.125 এর করেসপন্ডিং পিএইচ 5টা লাগবে, মানে 3/4 n2 করেসপন্ডিং পিএইচটা লাগবে। তাহলে তার জন্য নোন y টা হচ্ছে গিয়ে পিএইচ, আর x টা হচ্ছে নাম্বার অফ ড্রপস। দেখা যাচ্ছে ওই 7.13 মতো আসছে, এটা একদম কাছাকাছি না হলেও প্রায় একই, মোটামুটি রেঞ্জের মধ্যে 6.9 আর 7.13। নেক্সট আমরা বের করবো হচ্ছে কি পিকে3 তো ডাইরেক্ট আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টাল রিডিং থেকে নিচ্ছি না, তাহলে পিকে3টা আমরা কি করে বের করবো? এই ফর্মুলাটি ইউজ করে। তার মানে আমাকে আগে পিকে2টা তো আমরা জেনে গেছি, পিএইচ2 মানে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং যে পিএইচ এর ভ্যালুটা সেটা একটু বের করে দিতে হবে। এইখানটাতে একটু প্রবলেমটা, সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে এই জায়গাটা, এতক্ষণ তো আমরা সুন্দর একটা লিনিয়ার রিজিয়ন অনেকটা জায়গা জুড়ে ধরে নিয়ে তার থেকে ফোরকাস্ট করেছি। এখানে আমরা ফোরকাস্ট করতে পারি, মানে যেরকম আমরা যখন গ্রাফ পেপারে করতাম তখন কি করতাম, এই ইকুইভ্যালেন্স পয়েন্টের মাঝামাঝি জায়গাটা নিয়ে নিতাম, সেটা ইউজ করে আমরা নিশ্চিত ফোরকাস্ট করতেই পারি। তাহলে এই দুটো পয়েন্টের মাঝামাঝি যে জায়গাটা তার করেসপন্ডিং তাই হবে আমার পিএইচটাই হবে আমাদের পিএইচ2। এছাড়া আমরা আরেকটা উপায় করতে পারি, এইটা তো একটা পলিনোমিয়াল, তাহলে আমরা যদি একটা থার্ড অর্ডার পলিনোমিয়াল আঁকি, সেই থার্ড অর্ডার পলিনোমিয়ালটা সলভ করে সেখান থেকেও আমরা y এর ভ্যালুটা যদি পাই, তাহলে সেখান থেকেও পিএইচ2টা পেয়ে যেতে পারি। দুভাবে আমরা একটু করে দেখি। আমার মেয়ে দেখতে এসেছে আমি কি করছি, তাহলে একটু আঁকি। হ্যাঁ, কোন জায়গাটার কথা বললাম? এই জায়গাটা, এটা হচ্ছে গিয়ে 21, 22, 23, 21, 22, 23 এই জায়গাটার জন্য আমরা একটা পলিনোমিয়াল আঁকি। প্রথমে এমনি প্লট করলাম, আমি খুব বাজে কাজ করে যাচ্ছি, কোনোটারই অ্যাক্সেস টাইটেলস দিচ্ছি না, একটু আপনারা জানেন বলে আর বেশি মাথা ঘামাচ্ছি না। নেক্সট অ্যাড ট্রেন্ড লাইনে এতক্ষণ ধরে আমরা সব লিনিয়ার ট্রেন্ড লাইন ইউজ করেছি, এবার পলিনোমিয়াল থার্ড অর্ডার, আর ইকুয়েশনটা নেব থার্ড অর্ডারের দরকার হচ্ছে নিশ্চিন্তে, এটা হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার। যাই হোক, আমরা থার্ড অর্ডার করার চেষ্টা করে এটা যদি পেয়ে যাই খুব ভালো, কোনো অসুবিধা নেই। ও আরেকটা জিনিস আমাদের করা হলো না, সেটা হচ্ছে গিয়ে আর স্কোয়ার ভ্যালুটা, আর স্কোয়ার ভ্যালু একেবারে 1, খুব ভালো। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে, খুব ভালো কথা। তাহলে আমি এখানে
এটা কি সেটা লিখে নি, বিটা কি সেটা লিখে নি, সিটা কি সেটা লিখে নি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। টেবিলটা করে নি, দেখতে ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে -0.46, বি হচ্ছে 21.12, সরি 21.12, আর সি হচ্ছে -232.21। এবার আমরা y এর ভ্যালু জানতে চাইছি। কোন y এর ভ্যালুটা জানতে চাইছি না, সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে 21.5, এই নাম্বার অফ ড্রপস, এখানে তো নাম্বার অফ ড্রপস আছে আর এটা পিএইচ, এই নাম্বার অফ ড্রপস মানে এক্স এর ভ্যালু যখন 21.5, তার করেসপন্ডিং y এর ভ্যালুটা আমরা জানতে চাইছি। তো জাস্ট আমরা সলভ করে দেবো, এক্স স্কয়ার প্লাস bx প্লাস c, এই ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো, সেখান থেকে y এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। ইকুয়াল টু, এটা হচ্ছে কি এটা স্টার এক্স স্কয়ার মানে 21.5 পাওয়ার 2 প্লাস bx b স্টার আবার 21.5 প্লাস c, তাহলে সুন্দর বেরিয়ে গেল পিএইচটা 9.235। তাহলে এই পলিনোমিয়ালটা থেকে আমরা PH2টা মানে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং পিএইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম। আর ফোরকাস্টে যেটা বলছিলাম সেটাও করতে পারি, যেহেতু 21.5টা হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট, তাহলে 21 আর 22 এই দুটো নিয়ে আমরা ফোরকাস্ট করে দেখতে পারি যে কি হয়। ইকুয়াল টু, আবার সরি, আমরা চাইছি 21.5 এর করেসপন্ডিং ভ্যালুটা পেতে। আমাদের নোন y হচ্ছে এগুলো আর নোন x হচ্ছে এগুলো, জাস্ট দুটো পয়েন্ট নিয়ে লাইন টানছি, হওয়াই উচিত। তাহলে এটা খারাপ আসি, 9.235 যেটা পলিনোমিয়াল থেকে পেয়েছিলাম সেটা এখান থেকে 9.12 পেয়েছি, একেবারে খারাপ বলা যায় না। একে গ্রাফে আরো অনেক খারাপ আমরা রেজাল্ট পেয়েই থাকি। তো এবার তাহলে পিকে 3টা বের করতে পারি এই ফর্মুলাটা ইউজ করে, তাহলে ইকুয়াল টু 2 স্টার PH2 মাইনাস PK2, এটা করলেই আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এই ফর্মুলাটা এখানে ড্র্যাগ করে দিলে এখান থেকেও পেয়ে যাচ্ছি, মানে এটাতে কি 11.55 পেলাম, যেহেতু একটু আলাদা আছে ভ্যালুগুলো সেজন্য এখান থেকে 11.1 পেলাম। আর N3টা মানে থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা, যেটা একটু আগে ফর্মুলাটা আমরা বললাম, সেটা থেকে করতে পারি 3 স্টার N1/2, N1 মানে এটা বাই 2, সরি কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ কোয়েশ্চেন মার্ক সব, N1/2, মানে আরেকটা ব্র্যাকেট ইউজ করা উচিত, প্লাস ব্র্যাকেট শুরু করে N2/4, এবার ব্র্যাকেট শেষ করলাম। 28.875 হচ্ছে আমাদের থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে খুব সোজাভাবে ফসফরিক অ্যাসিডটা এক্সেল ইউজ করে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিতে পারি। থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট অত কষ্ট করে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করে ইলেকট্রোড খারাপ না করে নিশ্চিন্তে এইভাবে ক্যালকুলেশন করে এক্সেলের সাহায্যে বের করে নেওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি পিএইচ মেট্রিক টাইট্রেশন। আমি কি পরের এক্সপেরিমেন্টটাতে যাবো না এটা নিয়ে আর কিছু ডিসকাস করার আছে? যদি থাকে তাহলে আগে এটা নিয়ে কিছু ডিসকাস করা থাকলে করে নিতে পারি, তাহলে পরে আমি পেনল্টিটাতে তাহলে আমি প্রেজেন্ট করা বন্ধ করছি। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি, আমি আবার পরে দরকার